আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। না, আমি আগেও কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, এখনো কোনো রাজনৈতিক দলের সাথে এরকম সংশ্লিষ্টতা আমার নাই এবং আমার মোবাইল আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। দর্শক, আমার আজকের আলোচনার বিষয় তথাকথিত জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম। আপনারা জানেন যে তার বর্তমান যে আচরণ বা অ্যাক্টিভিটি, এটা নিয়ে তিনি বাংলাদেশের তরুণ যুব সমাজের কাছে খুবই আলোচিত এবং সমালোচিত। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দাওয়ার আলোকে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সরকারের প্রতিনিধি হিসাবে তাদের সাথে সমঝোতা করতে গিয়েছিলেন এবং সেখানেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়েছিল এবং সেখান থেকেই তাকে নিয়ে আরও তুমুল আলোচনা সমালোচনা হয়। আগে থেকেই আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি একটি স্ট্যাটাস লিখেছিলেন, যেটা তার শপথের সাথে যায় না এবং বলা যায় রাষ্ট্রের একটি মন্ত্রীর পদে বসে এমন স্ট্যাটাস লেখার কারণে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের আইনে তিনি ফৌজদারি অপরাধ করেছেন, কারণ তিনি থ্রেট দিয়েছেন কিংবা মারার হুমকি দিয়েছেন। অতএব এটি অবশ্যই তিনি আইন লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে কিন্তু ইচ্ছা করলে শিবির অ্যাকশন নিতে পারে, অর্থাৎ আইনি ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে তার পদ নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। বাট শিবির উদারতা দেখিয়েছে। কারণটা হলো যে তারা ঐক্য বিনষ্ট করতে চান না। কিন্তু মাহফুজ কি আসলেই ঐক্য বিনষ্ট করার জন্যেই এভাবে আদা জল খেয়ে নেমেছেন, নাকি তিনি ভারতীয় রয়ের এজেন্টের পাতা ফাঁদে পা দিয়েছেন? এই বিষয়গুলি নিয়েই মূলত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের ওখানে যখন সরকারের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন, তখন তার মাথায় একটি পানির বোতল নিক্ষেপ করা হয়েছিল। যখনই তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়, তখন তিনি মিডিয়ার সামনে কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, চলুন আমরা তার সেই বক্তব্যটা আগে শুনি। আমি এখানে আসার পরে একটি অংশ, যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা, আমি বলবো না। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা। আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল, চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব। যথেষ্ট হয়েছে। প্রথমত আমি এখানে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আন্দোলনটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে, অর্থাৎ এই আন্দোলনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে রিলেটেড। অতএব শিক্ষার্থীদের সাথে সমঝোতা হোক বা তাদের সাথে ডায়লগ হোক, যেটাই হোক, সরকারের প্রতিনিধি হিসাবে এখানে আসার কথা শিক্ষা উপদেষ্টার। মাহফুজ তো তথ্য উপদেষ্টা, তাহলে এখানে মাহফুজকে কেন আনা হলো? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এখানে মাহফুজ
এমনিতেই একটা বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের কাছে অলরেডি সমালোচিত নানা কারণে। তো এমন একজন মানে কাঁচা সমালোচিত ব্যক্তিকে এমন একটা আন্দোলনে সমঝোতা করার জন্য পাঠানো হলো কেন? এখানে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, অর্থাৎ ঐক্য বিনষ্টের জন্য সরকারের ভিতর থেকেই রয়ের কোনো এজেন্ট বা রয়ের কোনো প্রতিনিধি পানিটাকে আরও ঘোলা করার জন্যে তাকে এখানে পাঠানো হয়েছে কিনা, অর্থাৎ জুলাই বিপ্লবের সরকারে থাকা একজন ছাত্র প্রতিনিধিকে কেন, ছাত্রদেরই একটি আন্দোলনে তাকে কেন প্রতিনিধি হিসাবে পাঠানো হলো? এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আমি মনে করি, এক। দ্বিতীয়ত, মাহফুজ এখানে এসে বক্তব্য দেওয়ার সময় তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয় এবং যিনি পানির বোতল নিক্ষেপ করেছেন তাকে অলরেডি শনাক্ত করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, নাম হচ্ছে হুসাইন। অথচ এই মাহফুজ তিনি সরকারের একজন মন্ত্রী হওয়ার পরেও কোনো তদন্ত ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়া তিনি যেটা মনে করেছেন, তার মনে যাদেরকে সন্দেহ করেছেন, অকপটে তিনি মিডিয়ার সামনে তাদের নাম উল্লেখ করলেন। যদিও নাম উল্লেখ করেন নাই, কিন্তু গোপনে রেকর্ড করা তার যে কথোপকথন সেটাতে একেবারে প্রমাণিত যে তিনি শিবিরকেই ইন্ডিকেট করেছেন। তিনি ইংরেজিতে সেবুটেজ শব্দটা ব্যবহার করেছেন যে এখানে এই আন্দোলনের নামে শিবির ঢুকে পড়েছে এবং শিবির ঢুকে পড়েই তার মাথায় সংঘবদ্ধভাবে বোতল নিক্ষেপ করার মাধ্যমে প্রতিশোধ নিয়েছে। এটি কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি এখানে কতটা আইন মেনেছেন সেটা হলো প্রশ্নের জায়গা। তো চলুন, যাকে আবিষ্কার করা হয়েছে, যে ছেলেটি তার মাথায় পানির বোতল নিক্ষেপ করেছেন, চলুন আমরা তার বক্তব্য শুনি। তাকে কিন্তু শনাক্ত করার পর তাকে ডিবি কার্যালয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। এক ধরনের গুমের চেষ্টা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে প্রায় 22 ঘন্টা পরে। তো চলুন আমরা তার বক্তব্য শুনি। আসলে তিনি সেবুটুরদের কেউ কিনা সেটা আমরা আগে শুনি, তারপর কথা বলি। আতঙ্কিত আছে যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে, এরকম বলছে। বিগত আমি প্রায় 26 ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম। মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। তারপর আসামিদের সাথে, ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছিল। আমার বাসায় জানানো হয়েছে মনে হয় আজকে দুপুর 2টার পরে অথবা বিকাল 3টার পরে। এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম। না, আমি আগেও কোনো রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না, এখনো কোনো রাজনৈতিক দলের সাথে এরকম সংশ্লিষ্টতা আমার নাই। এবং আমার মোবাইল, আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি। দর্শক, আপনারা নিশ্চয়ই উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের বক্তব্য শুনেছেন। এই ঘটনার পর তাকে শনাক্ত করা হয়, এরপরে তাকে গ্রেফতার করে এক ধরনের উঠিয়ে নিয়ে যাওয়া হয়, ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নানাভাবে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। এবং তাকে যে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, তিনি কোথায় আছেন এটি জানানো হয়েছে কিন্তু 22 ঘন্টা পরে। তার মানে তাকে অনেকটা গুম করার চেষ্টা করা হয়েছে। এই জাতীয় আচরণ কিন্তু আমরা স্বৈরাচার হাসিনাকে করতে দেখেছি। ঠিক একই আচরণ কিন্তু উপদেষ্টা মাহফুজও করেছেন। উনি আইনের কথা বলেছেন, কিন্তু আইনের কথা যদি উনি বলেন তাহলে এই ছেলেটা তার মাথায় বোতল নিক্ষেপ করেছেন। আমি কখনোই এই জাতীয় আচরণকে সমর্থন করি না, এটি অবশ্যই নিন্দনীয়। কোন একজন মানুষকে শারীরিকভাবে হেনস্থা করা বা লাঞ্ছিত করা, অপমানিত করা, আঘাত করা, এটা আইনত নিষিদ্ধ, এটা আইনের পরিপন্থী। অবশ্যই তিনি
এক ধরনের ক্রাইম করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, শিবিরকে জড়িয়ে উপদেষ্টা মাহফুজ যে স্ট্যাটাসটি লিখেছিলেন সেখানে তিনি আইন লঙ্ঘন করেছেন কিনা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তিনি একটি সংগঠনকে, একটি ছাত্র সংগঠনকে থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন। এটাও কিন্তু এক ধরনের ক্রাইম। এখন উনি আইনের চেয়ারে বসে একজন সাধারণ ছাত্র কিংবা নাগরিককে আইন শিখাবেন, অথচ উনি নিজেই আইন ভঙ্গ করবেন। একজন সাধারণ শিক্ষার্থী আইন ভঙ্গ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি তাকে উঠিয়ে নেওয়ার জন্যে বা গুম করার জন্যে, তাকে শায়েস্তা করার জন্য ব্যবহার করবেন, অথচ উনি আইন লঙ্ঘন করলে ওনার বিরুদ্ধে কিছুই করা যাবে না। বাস্তবতাটা অনেকটা এরকমই হয়েছে। এরপরে কি হলো? এরপরে আপনারা জানেন যে যখন আন্দোলন আরও তুঙ্গে উঠল, তার এই বোতল নিক্ষেপ করাটা ছাত্ররা ফান হিসাবে নিলেন এবং একের পর এক তাকে নিয়ে বিভিন্ন ধরনের ফান হতে চলল। তাকে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানানো হলো এবং আন্দোলন আরও তুঙ্গে উঠে গেল। তখন তিনি এই বোতল নিক্ষেপকারী ছাত্র হুসাইনকে তার বাসায় তিনি দাওয়াত করলেন। বিষয়টা একটু কেমন হলো না? অনেকটা সেই ডিবি প্রধান হারুনের ভাতের হোটেলের মতো আচরণ হয়ে গেল না, যে আচরণটা শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার দালাল, তেলবাজ, উচ্ছিষ্টভোগী সাবেক ডিবি প্রধান হারুন করেছিলেন। একই আচরণ কি উপদেষ্টা মাহফুজ করলেন না? আপনি ধরে নেন উনি যাদেরকে বলেছেন যে স্যাবুটুর, অর্থাৎ যারা এই আন্দোলনে স্যাবুটেজ করেছেন, তার এই কথার সাথে যদি আপনি একমত হন, ছাত্র শিবির যদি এই আন্দোলনে স্যাবুটেজ করে থাকে, তাহলে জুলাই বিপ্লবেও কি তারা স্যাবুটেজ করেনি? কখনো তিনি কি অভিযোগ করেছেন? করেন নাই। আমি ওই আলোচনায় যাচ্ছি না। তো ধরে নেন তার এই মন্তব্য যদি সঠিক হতো, সত্যি সত্যি যদি এই হুসাইন সে ছাত্র শিবিরের কর্মী হতো বা ছাত্র শিবিরের কোনো নেতা হতো, কোনো দায়িত্বশীল ব্যক্তি হতেন, তাহলে কি ছাত্র শিবিরের মতো সেই ফ্যাসিস্ট আমলে যেভাবে ছাত্র শিবিরের উপর নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল, সেভাবেই কি এই ছাত্র সংগঠনের উপর নেমে আসতো না, নির্যাতন নিপীড়ন নেমে আসতো না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। নেমে আসতো, কিন্তু এইভাবে তাকে ছাড়া হতো না। শুধু তাই নয়, যদি ছেড়ে দেওয়াও হতো ছাত্র শিবির হিসাবে এই ছেলেটাকে, এই মাহফুজ কি ছাত্র শিবিরের ছেলে হিসাবে তার বাসায় দাওয়াত করতেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় কোনো চেয়ারে বসা মানুষদের আচরণ। এটাই আচরণ। এখন আমার কাছে মনে হয়েছে যে এই মাহফুজ রাষ্ট্রের কোনো পদে থাকার মতো কোনো যোগ্য ব্যক্তি নন। আপনি যদি কোনো রাষ্ট্রীয় পদে থাকতে চান বা কোনো রাষ্ট্রীয় পদে নিয়োগ পেতে চান, প্রথমত মেজাজ কন্ট্রোল করার মতো গুণ আপনার থাকতে হবে। আপনি যে শপথটা করেছেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা তো শপথ করেছেন। এটা শুধু যে সরকারের প্রোটোকল বা অফিসিয়ালি শুধু এই বাক্যগুলো বলে আপনি পদে এসেছেন, এটা যদি মনে করেন, তাহলে তো এই রাষ্ট্র আরো ধ্বংসের দিকে যাবে। আপনি সেটাকে আপনার বাস্তব জীবনে রূপ দিতে হবে। আপনি রাষ্ট্রের কর্তা। আপনি যে শপথ করেছেন সেই শপথের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে এবং সেই শপথের আলোকে আপনার পদে আপনি থাকবেন, আসীন থাকবেন। সেই শপথের আলোকে আপনি রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন। সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং মিডিয়ার সামনে তখন তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, তার অ্যাটিটিউড দেখেছেন, ঠিক স্বৈরাচার হাসিনা তার বিরুদ্ধে যারা আন্দোলন করত, তার বিরুদ্ধে যারা মন্তব্য করত, তাদেরকে যেভাবে প্রশাসনকে ব্যবহার করে দমন করতেন, ঠিক একই অ্যাটিটিউডে তিনি কথা বলেছেন। অতএব তার মধ্যে আর স্বৈরাচার হাসিনার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। স্বৈরাচার হাসিনার মতোই তিনি আচরণ করছেন। অথচ জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছেন এবং এখনো 25,000 ছাত্র জনতা এখনো অসুস্থ। কেউ
মানে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের জীবনটাই শেষ হয়ে গেছে, তাদের রক্তের উপরে তিনি দাঁড়িয়ে চেয়ারে বসে আছেন, অথচ তার আচরণটা স্বৈরাচার হাসিনার মতোই। তাহলে স্বৈরাচার হাসিনার পতনের জন্য এই যে রক্তটা দেওয়া হলো, এই রক্তটা কি তিনি বৃথাই যেতে দিচ্ছেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। একজন ছাত্র, জুলাই বিপ্লবের একজন ছাত্র নেতা হিসাবে এটি কি তার আচরণ হওয়া উচিত ছিল? না, আমরা বরং এই আচরণই আশা করেছিলাম। আমি দুটি উদাহরণ দেই। আপনারা নিশ্চয়ই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন। সূরা ইউসুফের তাফসীর পড়লে আপনারা পাবেন যে ইউসুফের যে সৎ ভাইরা, তারা তাকে হত্যা করার জন্যে, তাকে মারার জন্যে কিন্তু কূপের মধ্যে ফেলে দিয়েছিল। অনেক চড়াই উতরাই পার হয়ে তিনি বেঁচে ফিরে ভবিষ্যতে গিয়ে তিনি মিশরের শাসক হয়েছিলেন। মিশরের শাসক হওয়ার পর যখন তার সেই ভাইয়েরা, যারা তাকে মারতে চেয়েছিলেন, যখন রাষ্ট্রের শাসক হিসাবে তার কাছে এসেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি তাদের উপরে প্রতিশোধ নিয়েছিলেন? প্রতিশোধ নেন নাই। তিনি অকপটে বলেছিলেন, আজকে তোমাদের উপর আমি কোনো প্রতিশোধ নেব না, বরং তোমাদের সমস্যাগুলি আমি শুনব। দেখেন, আমরা এমন শাসক আশা করেছিলাম, কিন্তু তিনি শাসকের চেয়ারে বসে যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই স্বৈরাচারের মতোই আচরণ করছেন। আমি আরেকটি উদাহরণ দিতে চাই। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার মাতৃভূমি মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। দারুন নদওয়ার বৈঠকে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা তার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিলেন, তার মাতৃভূমি মক্কা থেকে বের করে দিয়েছিলেন, দারুন নদওয়ার বৈঠকে যারা তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, হত্যার পরিকল্পনা করেছিলেন, তাদের একজন ছিলেন আবু সুফিয়ান। যদিও তিনি পরবর্তীতে মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু সুফিয়ান তার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল, যে আবু সুফিয়ান তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, যে আবু সুফিয়ান তার মাতৃভূমি মক্কা থেকে বের করে দিয়েছিল মক্কা বিজয়ের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু সুফিয়ানের সাথে কেমন আচরণ করেছিলেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, তবে হ্যাঁ, যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের উপর তিনি প্রতিশোধ নিয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ানও তো অনেক অত্যাচার নির্যাতন তার উপরে চালিয়েছিলেন, তার পরিবারের উপর চালিয়েছিলেন, তার সহকর্মীদের উপর, সহপাঠীদের উপরে, তার সাহাবীদের উপর চালিয়েছিলেন। সেই আবু সুফিয়ানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শাসক হিসাবে যে আচরণ দেখিয়েছেন, আমরা তো এমন শাসকই চেয়েছিলাম। মাহফুজ কি এমন আচরণ জাতির সাথে করছে? এমন আচরণ তার সহপাঠীদের সাথে করছে? জুলাই অভ্যুত্থানে যাদের অবদান তাদের করছে? বরং উল্টা হওয়া দরকার ছিল। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে সকলেরই মতামত দেওয়ার অধিকার রয়েছে। ইভেন আপনি রাষ্ট্রের কর্তা, আপনি মন্ত্রী, আপনাকে জনগণ গালিগালাজও করবে, সেটা আপনাকে হজম করতে হবে। আপনি রাজনীতিবিদ, আপনি জনগণের চাকর, আপনি জনগণের সেবক। জনগণ আপনাকে আক্রমণ করবে, গালিগালাজ করবে, আপনাকে সমালোচনা করবে, আপনি হজম করবেন। এটাই শাসকের আচরণ হওয়ার কথা। কিন্তু আপনি মানে রাজার মতো আচরণ দেখাচ্ছেন, বাদশার মতো আচরণ দেখাচ্ছেন, এক নায়কের মতো আচরণ দেখাচ্ছেন, যেটা জাতি কখনো কামনা করে না। সত্য কথা বলতে কি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তারা কিন্তু প্রকারান্তরে, এই মাহফুজ স্পেশালি, এই আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছেন। আমি মনে করি এখানে রয়ের একটি বড় ধরনের ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রটা এই মাহফুজের মতো ছাত্ররা বা এনসিপির দায়িত্বশীল নেতারা কেউই বুঝতে পারেনি। না বুঝে রয়ের পাতা ফাঁদে পা দিয়ে ঐক্য বিনষ্ট করছে এবং রাষ্ট্রটাকে অনেকটা স্বৈরাচার হাসিনার আদলে শাসন করার চেষ্টা করছে, যেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। এই জন্য আমি মনে করি যে ব্যর্থতার দায় নিয়ে শপথ ভঙ্গ করার কারণে উপদেষ্টা মাহফুজের উচিত তার দায়িত্ব থেকে সরে আসা। তিনি যদি সরে না আসেন, তাহলে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে মাননীয় প্রধান উপদেষ্টার উচিত তাকে অপসারণ করা। যদিও এটি হয়তো তিনি করবেন না, কারণ অতীতে অনেক উপদেষ্টাকে নিয়ে
সমালোচনা হয়েছে, কিন্তু আমরা দেখেছি কাউকেই তিনি আজ পর্যন্ত অপসারণ করেন নাই। আর পদত্যাগ তো আমাদের কালচারে নেই। আমরা এমন এক নির্লজ্জ জাতি যে হাজারটা জুতার বাড়ি খেলেও আমরা পদত্যাগ করি না, বরং আরও চেয়ার আঁকড়ে বসে থাকি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার একটা মেন্টালিটি তৈরি করতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।